আসসালামু আলাইকুম, শুভ সকাল। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাইকিয়াট্রিস্ট বিএপি আয়োজিত ও অপসনিন ফার্মা নিবেদিত আরোগ্য নিকেতন মনের স্বাস্থ্যে। আজকে আমরা একটা স্টিগমাটাইজড সমস্যা নিয়ে আলোচনা করব। এমনিতেই মানসিক স্বাস্থ্য নিয়ে অনেক স্টিগমা রয়েছে, তার মধ্যে যৌন স্বাস্থ্য, পার্টিকুলারলি নারীর মনোযৌন স্বাস্থ্য কিন্তু তার চাইতে অনেক বেশি স্টিগমাটাইজড। আমরা এটি নিয়ে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি না, সেই রকম একটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব এবং আমাদের মাঝে দুজন বিশেষ অতিথি আছেন, আমি তাদেরকে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার বামে আছেন ডক্টর রিদওয়ানা হোসেন, সহকারী অধ্যাপক, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল, এবং আমার ডানে আছেন ডক্টর নাদিয়া আফরোজ, সহকারী অধ্যাপক, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট। আপনাদের দুজনকেই আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। আমি ডক্টর নাদিয়া আপনার কাছ থেকে শুরু করি। আমরা আজকের বিষয়বস্তু রেখেছি নারীর মনোযৌন স্বাস্থ্য। আমি শুরুতেই বলেছি যথেষ্ট স্টিগমাটাইজড একটা কন্ডিশন। আপনি আমাদেরকে একটু সংক্ষেপে বুঝিয়ে বলবেন কিনা যে এই মনোযৌন স্বাস্থ্য এই বিষয়টি বা এই সাইকোসেক্সুয়াল ডিসঅর্ডার কি বোঝায় আসলে? আমরা আসলে শতাব্দীর এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে আমি নিজেকে ব্লেজিং মনে করছি যে আমি এই সমস্যাটা নিয়ে কথা বলতে পারছি। আজ থেকে প্রায় 10 বছর আগেও বাংলাদেশে এই বিষয় নিয়ে কথা হবে এটা আসলে আমাদের কল্পনারও বাইরে ছিল। যেখানে নারী স্বাস্থ্য নিয়ে আমাদের দেশে এতটা অ্যাড্রেস করা হয় না বা নারীদেরকে ওই লেভেলে দেখাই হয় না যে তাকে শারীরিক সমস্যার বাইরে গিয়ে তার মানসিক সমস্যা এবং তার ঊর্ধ্বে গিয়ে যৌন সমস্যা নিয়ে ডাক্তারের কাছে কেউ যাবে বা এই বিষয় নিয়ে আজকে এখানে বসে আমরা কথা বলতে পারবো। তো নারীর মনোযৌন সমস্যা বা স্বাস্থ্য যদি আমরা বলি, স্বাস্থ্য বলতে আমরা সকলেই বুঝি সেটা শারীরিক, মানসিক এবং সামাজিক সুস্থতা, এবং মনোযৌন বলতে আমরা এর সাথে যোগ করতে পারি আবেগীয় একটা বিষয়। তাহলে শারীরিক, মানসিক, আবেগীয় এবং সামাজিক সুস্থতার সমষ্টিকে একসাথে আমরা মনোযৌন স্বাস্থ্য বলতে পারি। এটা যে শুধু আমার কোনো রোগ নেই সেই বিষয়টি না, একজন নারী তার পার্টনারের সাথে একটি নির্ভরশীল এবং আত্মনির্ভরশীল এবং বিশ্বাসযোগ্য একটি যৌন সম্পর্ক স্বাভাবিকভাবে উপভোগ করছেন এবং নির্ভরশীলতার মাধ্যমে তার বাকি জীবন পার করছেন, এটাকেই আসলে বোঝায়। থ্যাংক ইউ। মনে হয় আপনি সংক্ষেপে আমাদেরকে ভালোভাবে বুঝিয়ে বলেছেন। আমরা এটা সম্পর্কে আস্তে আস্তে আরও জানবো। আমি এবার ডক্টর রিদওয়ানা হোসেন আপনার কাছে আসছি। আমি শুরুতে যে কথাটি বলেছিলাম যে এই স্টিগমা, আপনি কি মনে করেন বাংলাদেশে এই নারীর মনোযৌন স্বাস্থ্য ঠিক কতটা স্টিগমাটাইজড? আচ্ছা, স্টিগমার যদি একটা সহজ বাংলা বলি, স্টিগমা এক ধরনের প্রতিবন্ধকতা, কিছু কুসংস্কারের মধ্যে চলে আসে। আমাদের সমাজটা, ডক্টর নাদিয়া বলছিলেন, যেখানে নারীর সাধারণ স্বাস্থ্যটাই অবহেলিত, মানসিক স্বাস্থ্য অবহেলিত, সেখানে মনোযৌন স্বাস্থ্য কিন্তু অনেক দূরের কথা। একজন নারী যেখানে বলতে আসলে স্বচ্ছন্দ বোধ করেন না যে আমার মন খারাপ, সেই নারী এসে বলবেন যে আমার স্বামীর সাথে থাকতে ভালো লাগে না, আমি সেক্সুয়াল রিলেশনশিপে আমি আগ্রহ পাই না, আনন্দ পাই না, এটা আসলে আমাদের কাছে বিলাসিতারই নামান্তর। যার কারণে আমরা দেখি যে আমাদের নারীরা এই বিষয়টা নিয়ে কথা বলতে লজ্জা পান, ভয় পান, সংকোচ বোধ করেন, এবং এভাবেই এই বিষয়টা গোপনে থাকতে থাকতে, আড়ালে থাকতে থাকতে দেখা যায় তারা যখন সত্যিকারের সমস্যার মুখোমুখি হন, তারা কিন্তু একজন বিশেষজ্ঞের কাছে যান না। তারা যান কোথায়? তারা অমুকের কাছ থেকে শুনছি, অমুক প্রতিবেশীর কাছ থেকে শুনলাম, আমার ফার্মেসি দোকানদারের কাছ থেকে নিয়ে কোনো একটা ওষুধ খেয়ে ফেললাম, বা ট্রেডিশনাল হিলার যারা, কবিরাজ, ওঝা, ঝাড়ফুঁক, এই ধরনের বিভিন্ন অপচিকিৎসার মাধ্যমেও কিন্তু তারা অনেক সময় এটার সাহায্য সিক করেন, যেখানে কারণ তারা জানেন না যে এই মনোযৌন সমস্যার বা সাইকোসেক্সুয়াল ডিসঅর্ডারের আসলে বিজ্ঞানসম্মত চিকিৎসা আছে। রাইট। তাহলে এই বিষয়ে যদি আমি আপনাকে আরেকটু জিজ্ঞেস করি, আপনার অভিজ্ঞতা কি বলে? মানে আমাদের এই যে শিক্ষা, এই অধিক শিক্ষিত বা অল্প শিক্ষিত বা এই সমাজের যেই আমরা এডুকেটেড এলিট বা এডুকেটেড মিডল ক্লাস যাদেরকেই বুঝাই, তাদের মধ্যেই স্টিগমার পরিমাণ কেমন? আর সমাজের একদম আমরা মার্জিনালাইজড পিপল যাদেরকে বলছি, তাদের মধ্যে এই স্টিগমাটা কেমন? এক্ষেত্রে কি এই ধরনের কোনো সোশিও ইকোনমিক পার্থক্য আছে কিনা?
জি ধন্যবাদ। সোশিও ইকোনমিক পার্থক্য অবশ্যই আছে, তবে এটা আসলে আমাদের দেশের পরিপ্রেক্ষিতে সেরকম কোনো গবেষণা নেই যে আসলে আমরা কোনো সংখ্যা দিয়ে এটাকে বলতে আপনার পারবো। নিজের অ্যানেকডোটাল এক্সপিরিয়েন্স? হ্যাঁ, আমার এক্সপিরিয়েন্স থেকে যদি আমি বলি, আসলে আমরা এই ক্লাসটা এখন যে পেশেন্টরা আমাদের কাছে এই বিষয়ে সাহায্য চাইতে আসেন, তারা বেশিরভাগই হচ্ছে শিক্ষিত আপার মিডল ক্লাস বা আপার ক্লাস। যারা লোয়ার মিডল ক্লাস বা যারা আনএডুকেটেড, সেই ক্লাস কিন্তু সহজে সেক্সুয়াল হেলথ নিয়ে সাহায্য চাইতে আসেন না। আচ্ছা, আসলে এই বিষয়ে আমি আরেকটা বিষয় শেয়ার করতে চাই, স্টিগমার প্রসঙ্গে যেহেতু আমরা আছি। নারীরা মনে করেন যে এটা আসলে সমস্যাই না, হ্যাঁ, সেক্সুয়াল হেলথ তারা আসলে কাউন্ট করেন না। ডক্টর নাদিয়া বলছিলেন যে শারীরিক স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য, আবেগীয় স্বাস্থ্য, এতগুলো স্বাস্থ্যের ধাপ পার হয়ে সেক্সুয়াল হেলথ নিয়ে যে আসলে কনসার্ন থাকতে হবে, এই সচেতনতাটারই আসলে অভাব। এই সচেতনতার অভাবটা শুধুমাত্র যে লোয়ার মিডল ক্লাসে তা না, এটা কিন্তু সব ক্লাসেই আছে। তারপরও যারা শিক্ষিত জনগোষ্ঠী তারা হয়তো কিছুটা এই ব্যারিয়ারটা ভেঙে বা ট্যাবুটাকে ভেঙে সামনে আসতে পারেন বা আসতে শুরু করছেন, কিন্তু আন্ডার এডুকেটেড বা আনএডুকেটেড ক্লাসে আসলে এটা আমরা সেভাবে এখনো পাচ্ছি না। অনেক দূর যেতে হবে, অনেক পথ হাঁটাচ্ছে। থ্যাংক ইউ। ডক্টর নাদিয়া, আপনার কাছে আবার আসছি। তাহলে এই যে আমরা নারীর মনোযৌন সমস্যা নিয়ে কথা বললাম, আপনাদের প্র্যাকটিস লাইফে কি ধরনের পেশেন্ট দেখেন, বা আসলে যে এই ফিমেলরা, নারীরা কি ধরনের মনোযৌন সমস্যা নিয়ে আপনাদের কাছে আসে? রেদনা যেটা বললো, স্টিগমাটাইজড, এখনো রোগী আসার পরিমাণ আমাদের যতটুকু আকাঙ্ক্ষার ভিতরে তার থেকেও কম। স্টিগমাটাইজড এই অর্থে নারী একটি সমস্যা বোধ করলো, সেটা তার পরিবারকে জানালো এবং সেই চিকিৎসার আওতাধীন আমাদের কাছে আসলো। এই যে দীর্ঘ পথটা, এটাই আসলে স্টিগমাটাইজড। সে যে আমাদের কাছে চিকিৎসা নিতে আসবে, এই যে দীর্ঘ একটা পথ, যে বলতেই পারছে না, সে তার পরিবার এবং তার পার্টনারকেও বলতে পারছে না যে সে মানসিকভাবে ভালো নেই। এই সমস্যাটা যে তার একটা সমস্যা এবং এটা যে তার মানসিক স্বাস্থ্যকে হ্যাম্পার করছে, সেটা বলা এবং পরিবার সেটাকে অ্যাড্রেস করা এবং আমাদের পর্যন্ত নিয়ে আসা, এবং একটা ভয়, সেটা যদি আশেপাশে সবাই জেনে যায় তাকে কি হিসেবে দেখবে। আমরা একটা ভালো নারীর, ভালো মেয়ে হয়ে থাকতে চাই সমাজে। ভালো নারীর সংজ্ঞা বলতে আমরা বুঝি যে এসব বিষয়ে আমরা কথা বলবো না, মনোযৌন স্বাস্থ্য নিয়ে কথা বলবো, এটাও একটা স্টিগমাটাইজড। বা আমাদের দ্বৈত কিছু মত থাকে যে পুরুষের ক্ষেত্রে এটা যেভাবে খোলামেলাভাবে বলা যাচ্ছে, নারীদের ক্ষেত্রে ওভাবে মানে বলা যায়। সোসাইটিতে কিভাবে কিভাবে যেন সেক্সুয়ালিটিকে একটা নেগেটিভ বিষয় হিসেবেই দেখা হয়, এবং কালচারালও কিছু, হ্যাঁ, আমি সেক্সুয়ালিটি নিয়ে কথা বলবো, আমাকে কালচারালি আলাদা, মানে আমি খুব স্মার্ট বা আমি ওদের ধাঁচে পড়ছি না, এটা নিয়েও কিন্তু বলা হয়। এবং ধর্মীয় কিছু অনুশাসন আছে আমাদের, যে ফিমেল বলতে বা মহিলা বলতে সাধারণত প্রজনন ক্ষমতা, তারা বাচ্চা উৎপাদন করা, বাচ্চাকে লালন পালন করা এবং বিবাহের মধ্য দিয়েই তাদের জীবনটা কাটিয়ে দিবে, এবং তাদের যে আলাদা এই বিষয়ে চাহিদা থাকতে পারে এবং সে যে ভালো থাকবে না, এই বিষয়টা অ্যাড্রেস করা হয় না। এবং একটি মজার বিষয় হলো, আমরা শারীরিকভাবে অসুস্থ থাকলে যেমন আমাদের প্রোডাক্টিভিটি, উৎপাদনশীলতা কমে যায়, এবং নারীরা এখন দেখেন পুরুষের পাশাপাশি যেভাবে সংসার, সামাজিক এবং রাষ্ট্রীয়ভাবে অংশগ্রহণ করছে, তার মেন্টাল হেলথ যদি ভালো না থাকে এবং সেটা যদি এরকম একটি সেন্সিটিভ বিষয়ের কারণে হয়, তাহলে কিন্তু তার প্রোডাক্টিভিটি কমে যাচ্ছে, উৎপাদনশীলতা। এবং একজন মহিলা যখন মানসিকভাবে ভালো না থাকবে, সারাক্ষণ বিরক্ত হয়ে থাকবে এবং সে আস্তে আস্তে বিষণ্ণতায় চলে যাবে, সে কিন্তু তার ওই পরিমাণ কাজ তার পরিবারকেই ভালো রাখতে পারবে না। তারপরে তো আসে আসলে সামাজিকভাবে অন্যকে ভালো রাখা, এবং তারপরে আসে রাষ্ট্রীয় ক্ষেত্রে তার কিছু ভূমিকার ক্ষেত্রে। তাহলে আমরা একদম প্রথমেই থেমে যাচ্ছি, আমরা আমাদের সমস্যাগুলো অ্যাড্রেস করা থেকে শুরু করে এবং এত দীর্ঘ একটা পথে কিন্তু প্রতিবন্ধকতার মধ্য দিয়েই যাচ্ছি। এখন আসি, আপনি যে সমস্যাগুলোর কথা বলছিলেন সবচেয়ে বেশি, প্রথমত যে সমস্যাটা পাই আমরা, ডিজায়ার বা আগ্রহ কমে যাওয়া। আচ্ছা, পার্টনারের সাথে বা শারীরিক মিলনের ক্ষেত্রে আগ্রহ কমে যাওয়া, এটা বৈবাহিক জীবনের পরবর্তীতেই শুরু হতে পারে, অথবা দীর্ঘদিন তার পার্টনারের সাথে ভালো সম্পর্ক ছিল, তারপরে হঠাৎ করে কমতে শুরু করে। এখন যদি আমরা কারণগুলোর দিকে যাই, তাহলে দেখা যায় যে ওনার যে পার্টনার থাকে, আমরা মনে হয় কারণটা তো একটু পরে যাই, আগে সমস্যাগুলো, আর কি কি ধরনের সমস্যা নিয়ে আসে? আরেকটা হলো যে আগ্রহ কমে যাচ্ছে, আরেকটা হলো অ্যারোজাল, উত্তেজনার অভাব। দেখা যাচ্ছে যে তার আশেপাশে যথেষ্ট পরিমাণে উত্তেজিত হওয়ার মতো এলিমেন্ট আছে, কিন্তু সেটা থাকা সত্ত্বেও সে উত্তেজিত হচ্ছে না। আরেকটা হলো অর্গাজম,
যেটা আমরা মানসিক তৃপ্তি বলি, সেটাতে তার অক্ষমতা থাকে বা প্রকাশ করতে পারে না বা হয় না তার। আরেকটা হলো যে ব্যথা অনুভব করা, আচ্ছা পার্টনারের সাথে মিলনের সময় ব্যথা অনুভব করা, অথবা নিজেকে সে যে একজন অ্যাক্টিভ ফিমেল, হ্যাঁ, এই ধরনের কাজে সেটাতে তার বাধা প্রদান করা। সাধারণত এই সমস্যাগুলো নিয়ে আমাদের কাছে আসে। আচ্ছা, থ্যাংক ইউ। আমরা কমন কিছু কারণ জানলাম, কমন কিছু লক্ষণ বা আমরা কি ধরনের সমস্যা নিয়ে আসে সেগুলো জানতে পারলাম। আমাদের একটা বিরতির সময় এসছে, আমরা বিরতির পরে আবার আপনার কাছে ফিরছি। দর্শক, ফিরে আসলাম বিরতির পর। অপসনিন ফার্মা নিবেদিত আরোগ্য নিকেতন মনের স্বাস্থ্যে ডক্টর রিদওয়ানা, আমরা বিরতির আগে যে বিষয়টাতে ছিলাম সেটা হচ্ছে ডক্টর নাদিয়া কিছু হেডলাইন বলেছে যে আসলে কি কি ধরনের সমস্যা নিয়ে ফিমেলরা, নারীরা তাদের মনোযৌন সমস্যাকে প্রকাশ করে। আপনি কি আমাদেরকে এটা একটু বিস্তারিত বলবেন কিনা, আসলে লক্ষণগুলো কেমন হয়? জি, অবশ্যই। এখানে আসলে লক্ষণগুলোর বিষয়ে আমরা যেটা দেখতে পাই যে একজন নারী তার চাহিদার কমতি থাকে অনেক সময়। হ্যাঁ, তার স্বামীর প্রতি উনি আগ্রহ বা আকর্ষণ বোধ করছেন না, বা এই সম্পর্কটা স্বামীর প্রতি হয়তো তার আকর্ষণ ঠিক আছে, কিন্তু উনি ওই সেক্সুয়াল রিলেশনশিপটাতে উনি আগ্রহ বোধ করছেন না, আকাঙ্ক্ষা পাচ্ছেন না, নিজে শুরু করছেন না। এই ধরনের কেস আমরা পাই যখন তার ডিজায়ারের সমস্যা থাকে। কিভাবে বলে, মানে পেশেন্টরা কি এসে সরাসরি বলে যে আমি আগ্রহ পাই না, নাকি তারা অন্য কোনো ভাবে নিজের এই ভাবটাকে প্রকাশ করে? আচ্ছা, এখানে আসলে এটা চমৎকার একটা কোয়েশ্চেন করেছেন। অনেক সময় যেটা হয়, পেশেন্ট সরাসরি বলেন না, বলেন হচ্ছে তার পার্টনার। আচ্ছা, পার্টনার যখন নিয়ে আসেন, যদি পার্টনারের ল্যাঙ্গুয়েজে বলি, একজন পেশেন্ট আমাকে উনি বললেন যে আমার 12 বছরের বিবাহিত জীবন, আমার স্ত্রী একদিনও নিজে থেকে আমার কাছে যায়নি। তো এটা কিন্তু তার পার্টনারের জন্য খুবই কষ্টকর এবং কিছুটা ডিমোরালাইজিং, যে তাহলে কি আমি আমার পার্টনারের জন্য ফিট না? কিন্তু এখানে আসলে যে পার্টনারের আগ্রহের ঘাটতি থাকতে পারে, ওভারঅল সেক্সুয়াল রিলেশনশিপে যদি আকর্ষণ না বোধ করতে পারেন, এটা কিন্তু একটা কনসার্ন। তার মানে ব্যাপারটা এরকম যে ব্যক্তির প্রতি হয়তো তার যথেষ্ট কমিটমেন্ট আছে, জি, সংসারের প্রতিও কমিটমেন্ট আছে, কিন্তু পার্টিকুলার শুধু এই সেক্সুয়াল অ্যাক্টার প্রতি তার তেমন কমিটমেন্ট নাই বা আগ্রহ নাই, এমনটাও ঘটতে পারে। এক্স্যাক্টলি। তো যখন আগ্রহের জায়গাটাতে ঘাটতি থাকে, তখন আমরা এইভাবে আসলে কেসগুলো পাই। পার্টনার বলেন অথবা পেশেন্ট নিজেও বলেন যে আমার ভালো লাগে না, হ্যাঁ, আমি আগ্রহ পাই না, শুধু ওনাকে স্যাটিসফাই করতে হবে বলে আমি ওনার সাথে শেয়ার করছি। তো এটা দেখা যায় অনেকেই বলেন যে তারা যখন থেকে সেক্সুয়ালি অ্যাক্টিভ, যখন থেকে তারা এই রিলেশনশিপে গেছেন, তখন থেকেই তারা আগ্রহ পান না। এটা যেমন একটা গ্রুপ আসে, আবার একটা গ্রুপ আসে যে তারা বলেন যে আমি আগে আনন্দ উপভোগ করতাম, কিন্তু এখন আমার ভালো লাগে না। আচ্ছা, তো এই দুটো ধরনের কেস আমরা সাধারণত আগ্রহের ক্ষেত্রে পাই, এবং যারা সাধারণত নতুন করে আগ্রহের সমস্যা তৈরি হয় তাদের ক্ষেত্রে দেখা যায় আরও অন্যান্য শারীরিক বা মানসিক রোগ থাকে। আমি যদি ডিটেলসে এখন না যাই, সেটা পরবর্তীতে আমরা কন্টেস্টে যাব। দ্বিতীয়ত যে কেসটা আমরা পাই সেটা হচ্ছে পেইন। সেকেন্ড কমন যে কেসগুলো পাই, ভ্যাজিনিসমাস বা ফিমেল পেইন অ্যান্ড পেনিট্রেশন ডিসঅর্ডার, যেখানে তারা যখন খুব ক্লোজ হন, অন্তরঙ্গ মুহূর্তে একদম এক্সট্রিম মোমেন্টে আসলে ফিমেল পার্টনার যিনি, উনি তার মেল পার্টনারকে পেনিট্রেশন করতে বাধা দেন, কারণ উনি ভয় পান। ওনার মধ্যে ভয় থাকে যে আমি হয়তো খুব ব্যথা পাবো, হ্যাঁ, এটা বোধহয় খুব ভয়ঙ্কর একটা কিছু, আমার বোধহয় ব্লিডিং হবে, আমি শকে চলে যাব। তো এই ধরনের একটা ফিয়ার তাকে আসলে পার্টনারের সাথে এক্সট্রিম মোমেন্টে যেতে দেয় না। এবং এখানে আপনি জেনে অবাক হবেন, আপনি যেহেতু অ্যানেকডটাল আমার এক্সপিরিয়েন্স থেকে জানতে চাচ্ছিলেন, তো আমি সেখান থেকেই শেয়ার করি। নিউলি ম্যারিড কাপল থেকে শুরু করে 6-7 বছরের বিবাহিত জীবন, কিন্তু কোনো রকম পেনিট্রেটিং ইন্টারকোর্স হয়নি, এই ধরনের কেসও কিন্তু আমরা পাই। আচ্ছা, তো এই যে এই 6 বছর তারপর সংসার টিকে আছে? হ্যাঁ, টিকে আছে। এবং আসলে মানুষের মন অদ্ভুত জিনিস, টিকে আছেন এবং পরস্পরকে ভালোবাসেন, কিন্তু তারা হয়তো এখান থেকে ওয়ে আউট বের করতে চাচ্ছেন, যার কারণে তারা ডক্টর দেখাচ্ছেন, তারা সাজেশন নিচ্ছেন, তারা চেষ্টা করছেন, ফেল করছেন, আবার উঠে দাঁড়াচ্ছেন। তো এভাবেই হয়তো সংসারগুলো চলছে। এই লম্বা সময় ধরে তাদের আনকনজুমেটেড ম্যারেজ, তাদের মধ্যে কোনো রকম পেনিট্রেটিং ইন্টারকোর্স হয়নি, এই ধরনের কেসও কিন্তু আমরা বেশ পাই। তৃতীয়ত যে লক্ষণগুলো নিয়ে আসেন সেটা হচ্ছে, অনেক ফিমেল বলেন যে তাদের অর্গাজম হয় না, তারা তৃপ্তি অনুভব করেন না।
অর্গাজমের বিষয়টা যদি আমি আরেকটু ডিটেলসে ছোট্ট করে একটু বলি, যে অর্গাজমের ব্যাপারটা কিন্তু শুধু শারীরিক না, অর্গাজমটা কিন্তু আমাদের ব্রেন থেকেও হয়। হ্যাঁ, তৃপ্তির বিষয়টা, আপনি একটা খাবার খেলেন, আপনার মজা লাগলো, মুখে মজা লাগলো, আপনার ব্রেন স্যাটিসফাই হলো। তো ব্যাপারটা কিন্তু দুই জায়গায়, একটা হচ্ছে শারীরিক, একটা হচ্ছে আপনার সাইকোলজিক্যাল। তো এই অর্গাজম, ফিজিওলজিক্যাল একটা অর্গাজম আছে এবং তার যে সাইকোলজিক্যাল অর্গাজম, তো অনেক ফিমেলি বলেন যে তৃপ্তি পান না। তাদের ক্ষেত্রে কেউ কেউ হয়তো ফিজিক্যালি তাদের অর্গাজম হচ্ছে, কিন্তু তারা ওই দিন শেষে তাদের কাছে আসলে ভালো লাগছে না, এই একটাই তাদের ভালো লাগছে না। আবার কেউ কেউ হয়তো বলছে না, আমি অর্গাজমে রিচ করতে পারি নাই, আমার এত বছরের বিবাহিত জীবন, আমি অর্গাজম ফিল করিনি। আর এটা, এই কমন কেসগুলো, কমন প্রেজেন্টেশনগুলো ছাড়াও আরেকটা যেটা আমরা পাই সেটা হচ্ছে যে সেক্স নিয়ে একটা সাধারণ ট্যাবু বা ভীতি। এবং আরেকটা বিষয়, এটা অবশ্যই মানে অ্যাড্রেস না করলেই না, সেটা হচ্ছে ডিপ্রেশন বা অ্যাংজাইটি। এই রোগীগুলো যখন আসে বা কোনো কন্টিনিউয়াস কোনো স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছেন, এমন রোগীরা যখন আসেন, তখন তাদের কিন্তু বিষণ্ণতা, দুশ্চিন্তা, অতিরিক্ত মানসিক চাপের জন্য তাদের কোনো কিছুই ভালো লাগে না। তারই একটা পার্ট হিসেবে তাদের Sexuality ইন্টারেস্টটা ভালো লাগছে না। কমে যায়। রাইট। অ্যান্ড দ্য লাস্ট থিং, যে অনেক অনেক রোগী আছেন অনেক দীর্ঘমেয়াদে হয়তো কোনো ওষুধ খাচ্ছেন, যে ওষুধের কারণে তাদের সেক্সের প্রতি আগ্রহ কমে যায়। তো এই ওষুধের সাইড এফেক্ট বলেন, দীর্ঘমেয়াদী শারীরিক বা মানসিক রোগ বলেন, অথবা এই সাইকোসেক্সুয়াল ডিসঅর্ডার ইটসেলফ আলাদা করে বলেন, এটার একটা প্রেজেন্টেশন নিয়েই কিন্তু এই ভ্যালিড প্রেজেন্টেশন নিয়ে আমাদের কাছে চমৎকার, আসেন। আপনি খুব বিস্তারিতভাবেই বলেছেন, থ্যাংক ইউ। আবার আপনার কাছে আসবো। ডক্টর নাদিয়া, আপনার কাছে আসছি। ডক্টর রিদওয়ানা অনেক লক্ষণগুলোকে ভেঙে ভেঙে বলেছেন। আমরা কমনলি অনেকটা ব্যাপার দেখতে পাচ্ছি যে তাদের রিলেশনশিপ ভালো, জি, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে খুব ভালো একটা হয়তো বোঝাপড়াও আছে সংসার মেনটেনেন্সের ক্ষেত্রে, কিন্তু সেটা সেক্সুয়াল অ্যাক্টে কনভার্ট হচ্ছে না। হ্যাঁ, কোনোভাবেই তারা সেই জায়গাটা রিচ করতে পারছেন না। তো কি কি কারণ আসলে এই যে নারীদের মনোযৌন সমস্যাগুলোর, আপনি কি আমাদেরকে একটু মোটা দাগে বলবেন কিনা, আসলে কি কি কারণের পেছনে লুকিয়ে আছে? আমাদের কমিউনিকেশন। হ্যাঁ, আমরা এখনও ভাবি যে আমাদের নারী পুরুষের যে শারীরিক সম্পর্ক, সেটা আসলে আমাদের বিছানায় শুরু হয়। এটা এটা এই ট্যাবু থেকে প্রথমে আমাদের ভাঙতে হবে। হ্যাঁ, এটা আসলে দৈনন্দিন জীবনে তাদের কথোপকথন এবং কমিউনিকেশন কেমন হচ্ছে, একজন নারী পুরুষের মধ্যে লাভ মেসেজ হোক, শারীরিক সম্পর্কের কিছু মেসেজ হোক, বা মানসিকভাবে তারা যে কানেক্ট আছেন, সেই মেসেজগুলো তারা প্রতিদিন আদান প্রদান করছেন কিনা, এবং নারী সেই নির্ভরশীলতাটা পাচ্ছে কিনা তার কাছ থেকে যথেষ্ট পরিমাণে। এবং এই যে মেসেজ দেওয়া এবং কোনো একটি ভালো সংবাদ শোনার সাথে সাথে সেটা প্রকাশ করা, এবং সে যে একজন পার্টনার তার শারীরিকভাবে যৌন সম্পর্ক করবে, সে যে পার্টনার, সেই বিষয়গুলো তাকে জানান দেওয়া এবং প্রতিনিয়ত ভালোবাসার কথা বলা, আমাদের এগুলো খুবই কম হয়ে থাকে। যদিও সেই মেসেজগুলো দেওয়া না দেওয়া এবং কমিউনিকেশনটা করা, হুট করে আপনি একটা কাজ শুরু করে দিলেন এরকম কোনো বিষয় নেই, সেটা প্রতিনিয়ত একটা চর্চার বিষয়। আপনি কোয়ালিটি সময় দিচ্ছেন না আপনার পার্টনারকে, এবং আপনি এই বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করছেন না, কিন্তু আপনি একটি সুন্দর সম্পর্ক চাচ্ছেন, একটি যৌন সুন্দর সম্পর্ক চাচ্ছেন, সেটা চাইলে কিন্তু ওইভাবে হবে না। এছাড়া দীর্ঘদিন যদি নারী আনস্যাটিসফাইড থাকে বা শারীরিকভাবে সে যথেষ্ট পরিমাণে ভালো ফিল না করে, তাহলে দেখা যাবে তার মধ্যে ধীরে ধীরে বিষণ্ণতা ডেভেলপ করতে পারে, অথবা অতিরিক্ত মানসিক চাপ তৈরি করতে পারে। এবং ধরেন সে তার পার্টনারের সাথে শারীরিক সম্পর্ক আছে, এমন সময় তার পার্টনার এমন একটি মন্তব্য তাকে করে ফেললো যেটা তার মাথায় ঢুকে গেল, এবং পরবর্তীতে উনি যখন এই কাজটি আবার করতে যাবেন, সেই কথাটাই কিন্তু বারবার তার মনে আসতে থাকবে। এবং দীর্ঘদিন যদি কোনো নারী শারীরিক সমস্যায় ভুগে থাকে, বা কোনো নারী বাচ্চা প্রসব করলো, তার মেনোপজের পূর্বের দিকের অবস্থা, বা নারী বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে, সে প্রেগনেন্ট আছে, এই সময়ে আমাদের হরমোনাল কিছু ইমব্যালেন্স হয়। ইস্ট্রোজেনের লেভেল খুব সিগনিফিকেন্টলি কমে যায়, টেস্টোস্টেরনের পরিমাণ কমে যায়, অথবা কারো যদি থাইরয়েডের প্রবলেম থাকে দীর্ঘদিন ধরে, অথবা কারো শরীরে ক্রনিক কোনো ব্যথা আছে, অথবা নিউরোলজিক্যাল কোনো সমস্যা আছে, এই সমস্যাগুলো থেকেও দেখা যায় যে ধীরে ধীরে তার পার্টনারের সাথে এই সম্পর্কগুলো আস্তে আস্তে কমতে থাকে, ডিটোরিয়েট করতে থাকে সম্পর্কগুলো। তার মানে এটা কিন্তু সিগনিফিকেন্ট, আপনি যেটি বললেন। আমরা কিন্তু এই যে থাইরয়েডের সমস্যা এখন কিন্তু খুব অনেক পাওয়া যায় আমাদের দেশে নারীদের ক্ষেত্রে। তাছাড়া যেমন এই গর্ভধারণের পরে বা যখন সে মাতৃদুগ্ধ পান করাচ্ছে বাচ্চাদেরকে, এই সময়টা তো এটা কয়েকটা বছর লেগে যায়, এবং একবার যদি এক ধরনের মানে ম্যাল অ্যাডজাস্টমেন্ট হয় বা তাদের মধ্যে এক ধরনের দূরত্ব যদি তৈরি হয়, অনেক সময় সেটাকে আবার
তার আগের পর্যায়ে ফিরে নিয়ে যাওয়াটা অনেক সময় এবং খুব চ্যালেঞ্জিং। আরেকটি বিষয় হলো আপনার চাইল্ডহুড কেমন ছিল। হ্যাঁ, একজন ফিমেল যদি চাইল্ডহুডে তার কোনো অ্যাবিউজের হিস্ট্রি থাকে, ফিজিক্যাল এবং সাইকোলজিক্যাল কোনো অ্যাবিউজ, কোনো ব্যাড টাচের হিস্ট্রি থাকে, রাইট, ঠিক আছে, এটা এমনকি সে সেক্সুয়াল অ্যাবিউজও তো হ্যাঁ, আমাদের সোসাইটিতে এই common বিষয়টা তো একদম। খুবই কমন। এবং এই এটা ট্রমা তো সে নিশ্চয়ই তাকে সারাটা জীবনই প্রকাশ তাড়িয়ে করতে বেড়ায়। পারছে না, একে তো উনি প্রকাশ করতে পারছে না, এবং সে দেখা যাচ্ছে যে ওভাবে তার পার্টনারের কাছে গেলেও স্মৃতিগুলো বারবার ফ্ল্যাশব্যাক হচ্ছে। এটাও তাদেরকে মানে যে কমফোর্ট জোনটা সেটা হয়তো তিনি পাচ্ছেন না। এবং কমফোর্ট জোনটা তৈরিও করা হচ্ছে না। আমি আচ্ছা। বলছি যে কমিউনিকেশনটাই হচ্ছে না। হাজবেন্ড ভাবছে যে ওয়াইফ সব কিছু হয়তো বা জানছে কিভাবে কি করতে হবে, এবং ওয়াইফও ভাবছে যে হাজবেন্ড আমাকে ওভাবে তৈরি করে নেবে। সে তার মানসিক যে চাহিদাটা সেটাও ওভাবে প্রকাশ করছে না, ওই পরিবেশটাই আসলে তৈরি হচ্ছে না। আবার রেদওয়ানা বললেন যে ডাক্তারের কাছে হাজবেন্ড নিয়ে যাচ্ছে, তারা ভেঙে যাচ্ছে আবার উঠে দাঁড়াচ্ছে, এরকম হাজবেন্ড অনেক সময় পাওয়া যায়। তারপরেও যে আগ্রহের বিষয়টা তৈরি করা বা এক্সাইটেড বিষয়টা তৈরি করা, সেই জিনিসগুলো থেকে কিন্তু আমরা এখনো অনেক পিছিয়ে আছি। মেনোপজের ব্যাপারে কিছু বলবেন? যে একটা তো বললেন তার মানে যে প্রেগন্যান্সি, ল্যাকটেশন, জি, এগুলো যেমন, বা কিছু ফিজিক্যাল কন্ডিশন যেমন এই যে হাইপোথাইরয়েডিজমের কথা বললেন, নিশ্চয়ই ডায়াবেটিসও একটা কারণ, কারণ জি। আমরা কিন্তু এখন অনেক ইয়াং হ্যাঁ, ফিমেলদের মধ্যে ডায়াবেটিসও ব্লাড যথেষ্ট প্রেশার, পরিমাণে দেখতে ডায়াবেটিস, পাচ্ছি। জি, এর বাইরে আবার এখন তো দেখা যাচ্ছে হয়তো 40 ঘরেই একজন হয়তো মেনোপজের কাছাকাছি পৌঁছে যাচ্ছে। এখন আমাদের বর্তমান লাইফস্টাইলে আমাদের বিয়েই হচ্ছে হয়তো 30 বছরের পরে, একটা বাচ্চা হতে হতেই 40 পার হয়ে যাচ্ছে, কিছুদিনের মধ্যেই হয়তো মেনোপজ। এই মেনোপজ কি কোনোভাবে তার যৌন স্বাস্থ্যে প্রভাব ফেলছে? অবশ্যই ফেলতে পারে। সেটা সাইকোলজিক্যাল অনেকটা হয়। তা শরীরে হরমোনাল যখন আমাদের ইমব্যালেন্স হচ্ছে, তখন আমাদের মেজাজের কিছু সমস্যা হয়, আচ্ছা। মানসিক কিছু সমস্যা হয়, এবং নারী আস্তে আস্তে ভাবতে শুরু করে যে সক্ষমতা, হ্যাঁ, আমরা পুরুষদের ক্ষেত্রে যেমন সক্ষমতায় কিছু বিষয় ধরে থাকি, নারীদের ক্ষেত্রে হলো তার মাসিক বন্ধ হয়ে যাচ্ছে, মানে সে সক্ষমতার দিকটা হারাচ্ছে, আচ্ছা, এবং তার শারীরিক কিছু পরিবর্তন হচ্ছে, তার চামড়াতে চেঞ্জ আসছে, চুলে চেঞ্জ আসছে, সব কিছুতেই তার ইন্টারনাল অর্গানগুলোতে চেঞ্জ আছে। এটাকে একসেপ্ট করে নিয়ে তার পার্টনারের সাথে একটা স্বাভাবিক যৌন সম্পর্ক রক্ষা করা কিন্তু খুব কঠিন তার জন্য, এবং তাকে নানাভাবে শুনতে হচ্ছে যে সে এখন আর ওভাবে প্রোডাক্টিভ না। এছাড়াও অনেক শারীরিক কারণেও হয়তো ফাইব্রয়েড হয়েছে বা প্রেগনেন্সিতে কোনো একটা জটিলতা হয়েছে, অনেককেই হয়তো ওই হিস্টেরেক্টমি করতে হচ্ছে, জরায়ু কেটে ফেলে দিতে হচ্ছে, সেটি তার মেনোপজের হয়তো অনেক বছর আগে। এটি কিভাবে প্রভাবিত করে বলে আপনি মনে করেন? এটিও অনেকভাবে প্রভাবিত করে, যেহেতু আপনার হরমোনাল ইমব্যালেন্স হয়ে যাচ্ছে, আপনার শরীরে ইস্ট্রোজেন, প্রজেস্টেরন, টেস্টোস্টেরন, তিনটা ভাইটাল হরমোনের আমাদের হচ্ছে, এবং নারী ভেবে নিচ্ছে যে আমার সন্তান উৎপাদনে যে সক্ষম অর্গান, এটাই তো আমরা এভাবে বাংলায় বলে থাকি, right. সেই অর্গানটিই আমার নেই, হ্যাঁ। এবং আমি আমার পার্টনারকে হয়তোবা অতটুকু ভালোবাসা দিতে পারবো না, বা অতটুকু শারীরিকভাবে তাকে আনন্দ দিতে পারবো না। সে কিন্তু এটা নিজে নিজেই ভেবে নিচ্ছে, এবং তার পার্টনারের কিছু ক্রিটিক্যাল কমেন্ট তাকে এই জিনিসগুলো ভাবতে আরও সাহায্য করছে। এভাবে কিন্তু তার যৌন আগ্রহ এবং চাহিদা, উত্তেজনা সবই কমে যায়। কিছু জিনিস জানতে পারলাম, আমরা আরো আস্তে আস্তে জানবো, আস্তে আস্তে থিংস আর বিং আনফোল্ডেড। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের আরেকটা বিরতির সময় এসছে, আমরা বিরতির পরেই ফিরছি। দর্শক, ফিরে আসলাম বিরতির পর। অপসন ফার্মা নিবেদিত আরোগ্য নিকেতন মনের স্বাস্থ্যে। ডক্টর রিদওয়ানা, আমরা কিন্তু অনেকগুলো লক্ষণ জানলাম, কারণও জানলাম। আপনি কি কিছু যোগ করতে চান কিনা? জি, একটা বিষয় আসলে আমরা অলরেডি আলোচনার মধ্যে হয়তো বিস্তারিতভাবে বলা হয়েছে, তো আমি এখন এটাকে যদি একটু সংক্ষেপে একটা বিষয় হাইলাইট করি। আমরা পুরুষ এবং নারীর যে যৌন চাহিদা এবং একটা সেক্সুয়ালি উনি কোনো স্টিমুলাস পেলে একজন পুরুষ যেভাবে রেসপন্স করেন, একজন নারীর রেসপন্সটা কিন্তু তার থেকে কিছুটা ভিন্ন। তো এই জায়গাটা আমি একটু আলোকপাত করতে চাই। একজন পুরুষ যৌন উত্তেজক কোনো কিছু দেখার পরে তার আগ্রহ আসে, আগ্রহর পরে তিনি উত্তেজিত হন, তার শারীরিক কিছু পরিবর্তন হয়। এই শারীরিক পরিবর্তনের সময়টা কিছুক্ষণ থাকে, তারপরে তার অর্গাজম হয়, এবং তারপরে উনি একদম উনি কমফোর্ট ফিল করেন, উনি আরাম পান, উনি একটা রেস্টিং ফেজে যান। এর বেশ কিছুক্ষণ পরে, বা হয়তো সেদিন হয়তো আর হলো না, তারপর অন্য কোনো দিন উনি হয়তো আবার সেই সেম সাইকেলে যান স্টিমুলাস পাওয়ার পর। নারীর ক্ষেত্রে বিষয়টা হয় যে এই সুন্দর একটা লিনিয়ার মডেলে কিন্তু নারী যান না,
নারীর ক্ষেত্রে বিষয়টা যেটা আমরা কমনলি দেখি সেটা হচ্ছে নারীর ক্ষেত্রে কোনো স্টিমুলাস ছাড়া, উত্তেজক কোনো কিছু ছাড়াও কিন্তু নারী রেসপন্স করতে পারেন। আচ্ছা। হ্যাঁ, তার শরীরে যদি তার পার্টনার যখন তাকে টাচ করেন, তিনি হয়তো পার্টনারকে উনি সাপোর্ট করছেন, ওনার বডি উত্তেজিত হচ্ছে, ওনার অর্গাজম হচ্ছে, রিজলিউশন হচ্ছে, কিন্তু এই পুরো সাইকেলটা হয়ে গেল ওনার ইচ্ছা ছাড়া। এভাবেও কিন্তু ফিমেল পার্টিসিপেট করতে পারে। আচ্ছা। দেখা যায় যে যখন একজন ফিমেলের এই আগ্রহের জায়গাটা ভালো হয়, তখন ফিমেলের পুরো সাইকেলটা কিন্তু আরও কোয়ালিটিফুল হয়। এই আগ্রহের জায়গাটা ভালো করার জন্য আসলে ইমোশনাল ইন্টিমেসিটা খুবই ইম্পর্ট্যান্ট। ফিমেল সরাসরি কোনো সেক্সুয়ালি উত্তেজক কোনো কিছু দেখেই পার্টিসিপেট করবেন এরকম না। ফিমেলের জন্য ইমোশনাল ইন্টিমেসিটা অনেক তার মানে গুরুত্বপূর্ণ। যেটা ডক্টর নাদিয়া বারবার বলছিলেন যে পার্টনার সঙ্গে একটা কমফোর্ট, একটা Connection, ভালো হ্যাঁ, কমিউনিকেশন, জি, এই জিনিসটা ফিমেলের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এক্স্যাক্টলি। যেহেতু তার নিজের চাহিদা বা নিজের আগ্রহ ছাড়াও এটি হতে পারে যদি পার্টনার তাকে সেইভাবে সাপোর্ট করে। কারণ এটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। জি। জি। তো এই বিষয়টার জন্য দেখা যায় যে পার্টনারের সাথে এই জন্য দেখা যায় যে ফিমেল তার ইমোশনাল ইন্টিমেসির কথা সবসময় বলা হয়, ডক্টর নাদিয়াও বারবার বলছিলেন যে ইমোশনালি যত বেশি কানেকশন ভালো হয়, ফিমেলের সেক্সুয়াল রেসপন্স তত বেশি ভালো হয়। তো এই জন্য ওই জায়গাটাতে আপনি ঘাটতি রেখে কখনোই ফিমেলের সেক্সুয়াল ফাংশনিংটাকে ইমপ্রুভ করতে পারবেন না। হ্যাঁ, ইমোশনাল ইন্টিমেসি ছাড়াও আরও অন্যান্য অনেক কারণ আছে যার কারণে ফিমেলের সেক্সুয়াল ডিসফাংশন হয়, কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ পার্ট। থ্যাংক ইউ। আর মানসিক কোনো সমস্যা কি এগুলো পিছনে কাজ করে? জি, একটা অবশ্যই। তো আপনারা দুজনেই বলেছিলেন যে মন খারাপ বা বিষণ্ণতা, এছাড়া আর কোন কোন মানসিক সমস্যা যেগুলো আসলে তার সেক্সুয়াল হেলথকেও সেটাকে ইম্প্যাক্ট করে? ইম্প্যাক্ট করে বা ডেফিনেটলি আমরা অবশ্যই সবচেয়ে প্রথমেই বলবো বিষণ্ণতার কথা। এখানে বিষণ্ণতা থেকে সরাসরি তার সেক্সুয়াল হেলথ হ্যাম্পার হতে পারে, কারণ তার কিছুই ভালো লাগে না। সেক্সুয়ালিটি তো তার লাইফের একটা পার্ট, তো তার খেতে ভালো লাগছে না, তার ঘুম আসছে না, সে আগে যেই কাজগুলোতে আনন্দ পেত সেই কাজগুলোতে আনন্দ পাচ্ছে না, সেখানে সে সেক্সুয়াল লাইফে আনন্দ পাবে না, এটাই তো স্বাভাবিক। আর এছাড়াও দুশ্চিন্তা রোগ যাদের থাকে তাদের ক্ষেত্রে আমরা এটা পাই। আরেকটা খুব কমন গ্রুপ আমরা যেটা পাই, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার থাকে তাদের মধ্যে যাদের ক্ষেত্রে সূচিবায়ু বা খুব খিটখিটে স্বভাব থাকে। হ্যাঁ, তারা খুব নোংরা লাগে তাদের কাছে, তার মনে হয় গোসল করতে হবে বা গোসল করতে গেলেই তার 30-40 মিনিট 1 ঘন্টা বা তার বেশিও লেগে যাচ্ছে। তো সেই মানুষটা তো স্বাভাবিকভাবেই গোসলকে ভয় পাবেন। তো উনি পার্টনারের সাথে ইন্টিমেট হওয়ার পর যে ওনার যে ম্যান্ডেটরি যে গোসলটা করতে হয় সেটার ভয়, বা পার্টনারের সাথে ক্লোজ হওয়ার সময় সেখানকার কোনো তার অ্যাক্টের প্রতি তার হচ্ছে কোনো খুঁতখুঁতে স্বভাব, তো এই বিষয়গুলো কিন্তু পার্টনারকে ইনহিবিট করতে পারে তার সাধারণ যে যৌন চাহিদা সেখান থেকে। এই রোগগুলো ছাড়াও স্ট্রেসের সাথে রিলেটেড যে কোনো মানসিক রোগ সেক্সুয়াল হেলথকে হ্যাম্পার করতে পারে, কারণ তার ব্রেন কিন্তু সেক্সের প্রতি ফোকাস না, ইমোশনাল ইন্টিমেসিতে ফোকাস না, সে তার স্ট্রেসটা তার মাথায় সারাক্ষণ ঘুরপাক খাচ্ছে। অনেক সময় হতে পারে এটা কারেন্ট স্ট্রেস, অনেক সময় হতে পারে ডাক্তার নাদিয়া বলছিলেন যে তার কোনো পাস্ট স্ট্রেস, পাস্ট কোনো সেক্সুয়াল অ্যাবিউজ, কোনো ফিজিক্যাল অর ইমোশনাল অ্যাবিউজ যেটা সে সাবকনশিয়াসলি হোল্ড করে, সেটাও কিন্তু এই লাইফকে হ্যাম্পার করতে পারে। থ্যাংক ইউ। আমি আরেকটা জিনিস সর্বশেষ অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে কোনো সাইকোটিক ডিসঅর্ডার যেমন সিজোফ্রেনিয়া বা বাইপোলার ডিসঅর্ডার বা যে কোনো ধরনের মানসিক রোগ সেক্সুয়াল হেলথকে হ্যাম্পার করতে পারে। থ্যাংক ইউ, আপনি অনেক বিস্তারিত বলেছেন। ডক্টর নাদিয়া, আমরা তো ফিজিক্যাল কারণগুলো জানছি, সাইকোলজিক্যাল কারণগুলো জানছি, সোশ্যাল কারণ বিষয়ে কিছু বলবেন কিনা? আমাদের এই যে আধুনিক জীবন ব্যবস্থা, এই যে আমরা সবাই খুব একটা ক্যারিয়ার রেসের মধ্যে আছি, আমরা কেবলমাত্র আমাদের ম্যাটেরিয়াল সাকসেসটাকে আমরা অনেক ক্ষেত্রে আমাদের ফ্যামিলি চাইতেও প্রায়োরিটাইজ করে ফেলছি। এই যে এখন নতুন যে বিশ্ব ব্যবস্থা, এই পুঁজিবাদী বিশ্ব ব্যবস্থা কি কোনোভাবে আমাদের সেক্সুয়াল হেলথকে প্রভাবিত করছে, পার্টিকুলারলি নারীর সেক্সুয়াল হেলথকে? আচ্ছা, পুঁজিবাদী বা আধুনিক সমাজ ব্যবস্থা আমাদেরকে যেভাবে খুব দ্রুত সামনের দিকে নিয়ে যাচ্ছে, আবার পিছনের দিকেও কিন্তু টেনে ধরছে। কারো কারো ক্ষেত্রে পেছনের দিকে টেনে ধরাটা হলো আমরা একদম কুসংস্কারের ভিতরে ঢুকে যাচ্ছি, একটা মতবাদকে ধারণ করছি কিছু গোষ্ঠীর মানুষ, আর আমরা যারা আধুনিক জীবনযাপনে অভ্যস্ত হয়ে পড়ছি তারা আধুনিক রেসটাকে এমনভাবে ধরছি যে সেটা একদম লাগামহীন হয়ে যাচ্ছে। আমাকে কোথায় সেই লাগামটা ধরতে হবে? হ্যাঁ, আমি চাকরি করছি, পড়াশোনা করছি, মানে আমাকে একটা স্বাধীন জীবন যাপন করতে হবে, এই যে আমাদের মতবাদ, এবং এটা আমরা সেটা প্রকাশ করছি আমাদের কাজের মাধ্যমে। আমাদের পরিবারের গুরুত্বটাও সেক্ষেত্রে কমে যাচ্ছে।
আমরা যারা যৌথ পরিবারে বড় হয়ে এসেছি তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনুশাসনগুলো বড়দের, তাদের কথা শোনার বিষয়গুলো এবং সেগুলো আমাদের জীবনে অ্যাপ্লাই করা, সেগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু এখন যে সমাজ ব্যবস্থা আসছে সেখানে আমরা নিউক্লিয়ার ফ্যামিলি, বাবা মা দুটো বাচ্চা, তাদের ক্ষেত্রে আমরা আমাদের পার্টনারের কথাকে গুরুত্ব দেওয়া বা সন্তানের কথাকে গুরুত্ব দেওয়ার থেকেও আমি নিজে কি ভাবছি, নিজে কি করছি সেটাকে আমরা বেশি গুরুত্ব দিচ্ছি। কারণ আমি অনেক পড়াশোনা করেছি এবং আমি আমার মতবাদকে প্রকাশের একটা জায়গা পাচ্ছি এবং আমি ভেবে নিচ্ছি আমি যেটা বলছি সেটাই ঠিক। এটা একটা বিষয়। আরেকটা বিষয় সোশ্যাল মিডিয়ার একটা প্রভাব, যেটা আমাদের আলোচনার একটা গুরুত্বপূর্ণ অংশ হওয়া উচিত ছিল, যে আমরা সোশ্যাল মিডিয়া আমাকে কিভাবে ইনফ্লুয়েন্স করছে অন্যের জীবনযাত্রাকে দেখে। এবং এই যে নারীর স্বাধীনতাকে এতভাবে প্রকাশ করা হচ্ছে বিশ্বব্যাপী, সেটা আমাকে কতটা ইনফ্লুয়েন্স করছে, সেটা আমি পজিটিভলি নিচ্ছি নাকি নেগেটিভলি নিচ্ছি। অন্য নারীর ক্ষেত্রে মতবাদ প্রকাশটাকে আমি ভাবছি যে আমি ওইভাবে প্রকাশ কেন করছি না, কিন্তু সেটা আমার পরিবারকে কতটুকু হ্যাম্পার করছে। হ্যাঁ, আমি আমার ক্যারিয়ারের দিকে কতটা ফোকাস করছি, সেটা কি আমার রাত দিন চলে যাচ্ছে কিনা, বা সেটা থেকে সময় বের করে আমি আমার পরিবারকে দিচ্ছি নাকি পরিবারকে প্রাধান্য দিয়ে আমি আমার ক্যারিয়ারের পিছনে ছুটছি। দুটো কিন্তু আলাদা বিষয়। রাইট, তার মানে এটা অনেকেই হয়তো এই ম্যানেজটা করতে পারছেন না, জি, তাদের মধ্যে একটা কনফ্লিক্ট রয়ে যাচ্ছে এবং সেগুলো হয়তো অবশ্যই তাদের সেক্সুয়াল হেলথকেও প্রভাবিত করছে। আমাকে ওই জায়গাটাতে পৌঁছাতে হবে এবং সেটা খুব অল্প বয়সে যেতে হবে এবং ওকে আমাকে ধরতে হবে। এই মানসিকতাগুলো আসলে আমাদের শারীরিক যেরকম প্রভাব বিস্তার করছে, মানসিকভাবে কিন্তু আমাদের দুর্বল করে দিচ্ছে। এবং সেই কাজগুলো করার পর এত মানসিক চাপ নিয়ে দিন শেষে আমি আমার পার্টনারের সাথে একটি সুন্দর শারীরিক সম্পর্ক এক্সপেক্ট করবো, আশা করবো, সেটা কিন্তু আসলে আশা করাটা ঠিক নয় ওইভাবে। হ্যাঁ, এবং আমি আমার মতবাদগুলো ওইভাবে প্রকাশ করে ফেলছি। হ্যাঁ, যে সারাদিন আমি এই করেছি, মানসিক চাপে ছিলাম, আমার এই উন্নতি হয়েছে, এই হয়েছে, সেগুলো আলোচনা করার থেকে মনে হয় যে দুজন বসে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করা, সারাদিনের ভালো জিনিসগুলো শেয়ার করা, বাচ্চাদের নিয়ে বসে কোয়ালিটি টাইম দেওয়া, ওদের সাথে বসে খাওয়া দাওয়া করা। হ্যাঁ, এবং আপনি যখন আপনার পার্টনারের কাছাকাছি যাবেন, মন খুলে কথা বলতে পারবেন, তখন আপনাদের মধ্যে অ্যাট্রাকশনটা আস্তে আস্তে বাড়বে। থ্যাংক ইউ ডক্টর নাদিয়া। আমাদের আরেকটা বিরতির সময় এসছে, আমাদের সর্বশেষ বিরতি, আমরা তারপরে ফিরছি। দর্শক, ফিরে আসলাম সর্বশেষ বিরতির পর। অপসনিন ফার্মা নিবেদিত আরোগ্য নিকেতন মনের স্বাস্থ্যে। ডক্টর রিদওয়ানা, আমরা অনেক সমস্যা আলোচনা করলাম, কারণ আলোচনা করলাম, আপনি আমাদের সমাধান নিয়ে কিছু বলুন। সমাধানটা কি? জি, ধন্যবাদ। এখানে সেক্সুয়াল আসলে প্রথমে আমাকে নির্ণয় করতে হবে যে এটা কি আসলে রোগের পর্যায়ে পৌঁছে গেছে নাকি এটা হাজব্যান্ড ওয়াইফের বোঝাপড়ার জায়গাটা নিয়ে কাজ করলে আমরা ইমপ্রুভ করতে পারবো। তো যদি এটা যে কোনো সাইকোসেক্সুয়াল ডিসঅর্ডারের জন্য হয়, সেক্ষেত্রে যদি ডিপ্রেশন বা অ্যাংজাইটি বা ওসিডি বা যে কোনো মানসিক রোগের জন্য হয় বা দীর্ঘমেয়াদী কোনো শারীরিক রোগের জন্য হয়, তাহলে অবশ্যই প্রথমে সেই রোগের চিকিৎসা করতে হবে। সেই রোগের চিকিৎসা ছাড়া কিন্তু আপনি কখনো সেক্সুয়াল ডিসফাংশনটাকে ভালো করতে পারবেন না। এরপরে যেটা আসে যে চাহিদার ক্ষেত্রে, আসলে রোগীর চাহিদা বাড়ানোর জন্য কিন্তু সেরকম কোনো ম্যাজিক কোনো মেডিসিন নেই যে এটা দিলেই চাহিদা ভালো হয়ে যাবে, ইমপ্রুভ হবে। নো, চাহিদা ইমপ্রুভ করতে হলে রিলেশনশিপের দিকে ফোকাস করতে হবে। রোগীর যে কারেন্ট স্ট্রেস, সেই জায়গাটাতে ফোকাস করতে হবে। যারা আমাদের কাছে ভ্যাজিনিসমাস নিয়ে বা পেনিট্রেশনের পেইন নিয়ে ভীতি নিয়ে যারা আসেন, তাদের জন্য আমরা সাধারণত কিছু রিল্যাক্সিং ওষুধ দিই। তবে তার সাথে যেটা আমরা একটা গুরুত্বপূর্ণ আমি অ্যাড করবো, সেটা হচ্ছে আমরা সেক্স থেরাপিটাকে আমরা যোগ করি। সেক্স থেরাপি একটা স্পেশালাইজড ফর্ম অফ সাইকোথেরাপি, যেখানে আসলে কিছু টেকনিকের মাধ্যমে পার্টনাররা নিজেদের সেক্সুয়াল আন্ডারস্ট্যান্ডিংটাকে ইমপ্রুভ করেন। আর এছাড়াও যেটা সোশ্যাল কিছু ফ্যাক্টর থাকে, যে জায়গাটা নিয়ে কাজ করা খুব প্রয়োজন, তার মধ্যে ফ্যামিলিয়াল ইস্যু থাকে। অনেক সময় দেখা যায় যে ফ্যামিলিটা কোনো ডিসফাংশন আছে, হয়তো হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপ ভালো, কিন্তু ফ্যামিলিতে হয়তো শ্বশুর শাশুড়ি আছেন বা বাচ্চাদেরকে নিয়ে হয়তো হাজব্যান্ড ওয়াইফ খুব স্ট্রাগল করছেন, যার কারণে তারা নিজেদের কোয়ালিটি টাইমটাকে ইমপ্রুভ করতে পারছেন না, যার রেজাল্ট হিসেবে হচ্ছে সেক্সুয়াল ডিসফাংশন হচ্ছে। তো সেই জায়গাগুলোকেও কিন্তু আমাদেরকে ট্রিটমেন্টের আওতায় আনতে হবে। কারণ মনে রাখবেন যে ট্রিটমেন্ট আসলে শুধুমাত্র ওষুধ দিয়ে কখনো হয় না। ট্রিটমেন্টটা আমাদেরকে ওষুধের পাশাপাশি তার রোগীর মানসিক স্বাস্থ্য এবং তার সামাজিক যে ব্যবস্থা, এই জায়গাগুলো নিয়ে কাজ না করলে আমি কখনোই একটা কমপ্লিট ট্রিটমেন্ট আসলে প্রোভাইড করতে পারবো না। থ্যাংক ইউ ডক্টর নাদিয়া, আপনি কিছু যোগ করবেন কিনা?
সম্পর্কের কথা তো রেদনা বলি, আমার মনে হয় যে এর ক্ষেত্রে আমরা যদি শারীরিক সুস্থতার দিকে একটু মনোযোগ দিই, আমি যদি শারীরিকভাবে সুস্থ না থাকি মানসিকভাবে আমি অতটা এফোর্ট দিতে পারবো না। শারীরিক সুস্থতার জন্য আমাকে মানসিক চাপ অবশ্যই কমাতে হবে, সোশ্যাল মিডিয়ার ব্যবহারকে অবশ্যই সংকুচিত করতে হবে, আমি কতটুকু সময় ওখানে দিব, পরিবারের সাথে বেশি করে সময় দেওয়া, প্রতিদিন কিছু হেলদি ইয়োগা করা বা হাঁটা এটা, এবং ঠিকমতো ঘুমানো, পর্যাপ্ত সুষম খাদ্য গ্রহণ, হ্যাঁ, মানসিক যতটুকু চাপ নিতে পারবো ঠিক ততটুকুই নেওয়া, এর বেশি নয়। এবং আমাদের সব কিছুর জন্য আমি যে ভালো কাজগুলো করছি সেগুলোকে বেশি বেশি অ্যাড্রেস করা। আমরা সাধারণত ভালো কাজ অ্যাড্রেস করা থেকে নেগেটিভ জিনিসগুলোর প্রতি বেশি নজর দিই, সেই নেগেটিভিটিগুলো ঝেড়ে ফেলে আমাদের ভালো কাজের দিকে নজর দেওয়া, পার্টনারকে বেশি করে সময় দেওয়া, আমাদের যদি কোনো শারীরিক অসুস্থতা থাকে সেগুলো সঠিকভাবে আমাদের চিকিৎসা করানো, এবং অবশ্যই আপনার পার্টনার একটি সমস্যায় ভুগছেন সেটা অন্তত পক্ষে একটু মনোযোগ দিয়ে শোনা, যে উনি আসলে একটি সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, এবং ওনাকে যদি আপনি ওনার পার্টনার সেটা সলভ করতে পারে অবশ্যই সেটা করে নেবে, দুইজনে বসে সর্ট আউট করবে। এবং যদি তারা খুবই সমস্যা বোধ করে থাকেন যে এটা এখন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত, তাহলে ওই সামাজিক ট্যাবুগুলো ভেঙে অবশ্যই পার্টনারকে ডাক্তারের কাছে নিয়ে আসা উচিত। থ্যাংক ইউ। তার মানে আমরা এইভাবে বলতে পারি নিশ্চয়ই যে যে সমাজের যে প্রেশার বা এখন যে একদম বৈশ্বিক প্রেসারে গড্ডালিকা প্রভায় নিজেকে না ভাসিয়ে দিয়ে নিজের জার্নিটা নিজেকেই সেট করা, নিজের যে লিমিটেশনস, নিজের যে স্ট্রেংথ, তার ফ্যামিলি, তার ভ্যালুস গুলোকে নিজের মতো করে সবার সাজিয়ে, কাছে ওরকম ভালো হওয়ার আসলে Right. আমাকে দরকার নেই, আমার পরিবার ভালো থাকলো কিনা সেদিকেই মনোযোগ দেওয়া উচিত। এবং ট্যাবু ভেঙে আমার বন্ধুরা কি বলবে, পরিবার কি বলবে, এগুলো ভেঙে আসলে আমার পার্টনারকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া উচিত, নিজের লাইফটা নিজেকেই ডিফাইন করা উচিত এবং সেটা রিচ করতে চেষ্টা করা। জি। থ্যাংক ইউ আপনাদের দুজনকেই, আপনাদের আপনাকে। অনেক ব্যস্ততম সময় থেকে আমাদের কিছুটা সময় দিয়েছেন। শুধু দর্শক মণ্ডলী, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ মনোযোগ দিয়ে আমাদের কথাগুলো শোনার জন্য। আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করেছি যে আসলে খুব বেশি কিন্তু আলোচনা টিভি স্ক্রিনে এই বিষয়টি নিয়ে তেমন একটি হয়নি। আমরা আশা করব যে এর মধ্য দিয়ে আমরা যে ডায়ালগটা শুরু করলাম আপনারা নিজেটা সেটাকে ধারণ করবেন, এবং এই বিষয়ে যদি কোনো রকম সংকোচ থাকে আপনি আপনার কাছের মানুষের সাথে শেয়ার করতে পারেন, আপনি প্রফেশনাল হেল্প সিক করতে পারেন। আমরা চাই যে আমাদের পরিবারগুলো, আমাদের সমাজ যাতে আমাদের দুঃখের কথা, আমাদের সমস্যার কথা শোনার জন্য রেডি হয়। আমরা খুব একক একটা সমাজ চাই না যেখানে প্রত্যেকে বিচ্ছিন্ন মানুষ, কেউ কারো সমস্যার দিকে মনোযোগ দিচ্ছে না। আমরা চাই সবাই সবার সমস্যা শুনবো এবং প্রয়োজনে বিশেষজ্ঞের হেল্প নেব। এভাবেই একটা ইনক্লুসিভ একটা সমাজ এবং একটা সহনশীল একটা সমাজ, যে সমাজে আমরা আমাদের সমস্যা নিয়ে আলোচনা করতে পারবো, তেমন একটা সমাজে আমরা স্বপ্ন দেখি। আমরা চাই যে আমাদের মাধ্যমে এই আলোচনাগুলো যদি সমাজের সব মানুষের কাছে পৌঁছে যায়। আপনারা ভালো থাকবেন, পরবর্তী পর্বে দেখা হবে। আসসালামু আলাইকুম।